আজকের এই পোস্টটি লিখতে বসে আমার হাত কাঁপছে। এতদিন ভেবেছি কাউকে বলবো না। ভাবতাম বললে হয়তো মানুষ হাসবে, হয়তো বলবে এসব কুসংস্কার। কিন্তু আমি জানি যে রাতটি আমি বেঁচে বেরিয়ে এসেছি তা কেবল দুর্ভাগ্যের নয়, ছিল কোনো অজানার শক্তির মুখোমুখি দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা। এক ভয়াবহ বাড়ি, যার ইতিহাসের গন্ধ আজও আমার নাকে লেগে আছে। ঘটনাটি মাত্র 4 দিন আগের, কিন্তু মনে হচ্ছে যেন বহু যুগ পেরিয়ে গেছে। তখন বিকেলের দিকে আকাশ হঠাৎ করে অদ্ভুতভাবে কালো হয়ে উঠেছিল। আমি কলকাতা থেকে দূরের এক গ্রামে যাচ্ছিলাম একজন বন্ধু আশুতোষের ডাকে। ওর দাদুর রেখে যাওয়া কিছু দলিলপত্র দরকার ছিল, যা নাকি মল্লিক ভবন নামে এক প্রাচীন বাড়িতে জমা আছে। আশুতোষ জরুরিভাবে বিদেশে চলে যেতে হয়েছিল, তাই আমাকে অনুরোধ করেছিল সেগুলো সংগ্রহ করে নিয়ে আসতে। আমিও ভেবেছিলাম গ্রামের বাড়ি তো 2 ঘন্টার কাজ, কিন্তু জীবন যে এভাবে পাল্টে যেতে পারে তা কে জানত। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বজ্রবিদ্যুৎ সহ মেঘের গর্জন শুরু হলো। রাস্তা কাদায় ভরে গেছে, আর গাড়ির হেডলাইটের আলোয় মাঝে মাঝে দেখা যাচ্ছিল পুরনো গাছের ডাল ভেঙে পড়ে আছে। হঠাৎই দেখলাম এক বিশাল লোহার ফটক, দুপাশে পাথরের খুঁটি, আর তার ওপারে দাঁড়িয়ে আছে এক রাজবাড়ির মতো অন্ধকার দানব। বাড়িটির প্রতিটি দিক যেন আলো গিলে খাচ্ছে। জানালার কাঁচগুলো ভাঙা, ছাদের কোনায় কোনায় শ্যাওলা, আর ছিমছাম স্থাপত্যের গায়েও সময়ের করাল ছাপ। কিন্তু তবুও অদ্ভুত এক আকর্ষণ ছিল, যেন বাড়িটি আমাকেই ডাকছিল। মল্লিক ভবন। গাড়ি থামাতেই ফটকের ওপর বসে থাকা কয়েকটি কাক একসাথে উড়ে গেল, অদ্ভুত শীতল শব্দ করে। মনে হলো যেন মৃত্যুবার্তা নিয়ে উড়ছে। কাঁধে ব্যাগ, হাতে ফাইলের ব্যাগ নিয়ে আমি ফটকের ভেতর ঢুকলাম। তখনও ধারণা ছিল না ওই প্রবেশটাই হবে আমার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত। ফটকের ভেতর ঢুকতেই একটা শীতল হাওয়া আমার মুখে ধাক্কা দিল। হাওয়ার সাথে যেন কেউ ফিসফিস করে বলল, ফিরে যা। আমি থমকে গেলাম। অবশ্য কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলাম, এ তো কি বলে আমার কল্পনা। অন্ধকার আর ঝড়ের রাত, মানুষের মন দুর্বল হয়ে যায়। তাই এগিয়ে গেলাম। বাড়ির সামনে পৌঁছে বিশাল কাঠের দরজায় হাত রাখতেই দরজাটি নিজে থেকে কুই করে খুলে গেল। কোনো মানুষের হাত নয়, কোনো বল নেই, তবু দরজা খুলে গেল। সেই শব্দ এখনো আমার কানে বাজে। বাড়ির ভেতরে ঢুকতেই প্রথম যে জিনিসটা অনুভব করলাম, একটা গা ছমছমে নীরবতা, যেন কোনোদিন এখানকার মানুষ হেসে ওঠেনি। পুরনো কাঠের মেঝে আমার পদক্ষেপে হালকা কেঁপে উঠছিল। চারদিকের দেওয়ালে পুরনো তেলচিত্র ঝোলানো, কিন্তু সব মুখ যেন অস্পষ্ট। কেমন যেন অদ্ভুতভাবে কারোর চোখ নেই, কারোর মুখ নেই, অথবা ছিল কিন্তু কোনো কারণে মুছে গেছে। একটা চিত্রের দিকে তাকাতেই মনে হলো সে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি চোখ সরিয়ে নিতেই ছবির চোখ যেন নড়ে উঠল। ঝলকে দেখলাম সেই চোখ দুটো আমাকে অনুসরণ করছে। আমি সোজা ভেতরের ঘরে গেলাম, যেখানে আশুতোষ বলেছিল দলিলপত্র রাখা আছে। ঘরটার দরজা অর্ধেক ভাঙা, ভিতরটা অন্ধকারে ডুবে আছে। মোবাইলে টর্চ জ্বালালাম। আলো পড়তেই দেখলাম চেয়ারের ওপর ছেঁড়া কাপড়, মেঝেতে ছড়ানো ধুলো, আর এক কোণে লোহার আলমারি। আমি গভীর শ্বাস নিয়ে আলমারির দরজা খুলতে গেলাম। তালাটি মরচে পড়া। শক্ত করে ঘোরাতেই খটাস শব্দ হলো, আর এরপরেই ঘরের এক কোণ থেকে হালকা করুণ দীর্ঘশ্বাসের মতো একটা শব্দ ভেসে এলো। আমি স্থির হয়ে গেলাম। পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। ঘরে কেউ নেই, তবু যেন কেউ আছে। কারোর উপস্থিতি এতটাই অনুভব করছিলাম যেন মনে হচ্ছে কেউ আমার কাঁধের উপর তাকিয়ে আছে। আমি পেছনে তাকালাম, কিছু নেই, কেবল অন্ধকার। কিন্তু সেই অন্ধকারই যেন কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। আলমারির দরজা খুলতেই ভেজা মাটির গন্ধ বেরোলো। ভেতরে কিছু ফাইল, কিছু পুরনো বই, আর একটা ছোট কাঠের বাক্স। অদ্ভুতভাবে বাক্সটা দেখতে সুন্দর, কিন্তু ভিতরে কি আছে তা জানি না। তার উপর খোদাই করা কয়েকটি ইংরেজি শব্দ দেখলাম, মল্লিক এস্টেট 1871। আমি বাক্সটা হাতে তোলার সঙ্গে সঙ্গেই বাতাস হিম হয়ে গেল। মনে হলো কেউ ঘরের ভেতরে হেঁটে বেড়াচ্ছে। আমি টর্চের আলো ঘোরালাম, কোথাও কেউ নেই, কিন্তু কানে একটি শব্দ তখন স্পষ্ট, টুপ টুপ টুপ। জল পড়ার শব্দ, কিন্তু মেঝেতে তো শুকনো। শব্দটা আসছে আমার পেছন দিকে দেওয়াল থেকে, যেন কেউ দেওয়ালের ওপাশে ভেজা পায়ে ছাপ ফেলে হেঁটে বেড়াচ্ছে। আমার হাতে শিহরণ উঠল, তবু আমি হাল ছাড়লাম না। সিদ্ধান্ত নিলাম বাক্সটা নিয়ে দ্রুত বেরিয়ে যাব। আমি ঘুরতেই দেখি দরজাটা বন্ধ। যে দরজা দিয়ে এসেছিলাম, যেটা হাওয়ায় খুলেছিল, এখন সেটাই ভিতর থেকে ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। আমি থমকে গেলাম। দরজার ঠিক পাশে আধো অন্ধকারে দাঁড়িয়ে আছে এক ছায়া।
কোনো আকৃতি নেই ঠিকঠাক, শুধু একটা মানুষের মতো অবয়ব। কিন্তু তার মুখ, কোথায় মুখ কিছুই বোঝা যাচ্ছে না। আমি যেই আলোটা তার দিকে ফেললাম, সেই ছায়াটা যেন হঠাৎ দুভাগ হয়ে গেল, যেন মানুষের শরীর ভেঙে গিয়ে দুদিকে ছড়িয়ে পড়ল, তারপর আবার মিলিয়ে গেল। হঠাৎ একটা তীব্র ঠান্ডা হাওয়া আমার গলা ছুঁয়ে গেল। বাতাসের সঙ্গে ভেসে এলো নারীর কান্নার মতো শব্দ। স্পষ্ট শুনলাম, এখানে কেউ ফিরে যায় না। আমি দরজার দিকে ছুটলাম, দরজা খুলছে না। বাইরে ঝড়ের শব্দ গর্জন করছে, ফটকের ল্যাম্পের আলো যেন কমে আসছে। মনে হলো বাড়িটা পুরোটাই দমবন্ধ করে ফেলছে আমাকে। হাতের ব্যাগ ছুঁড়ে ফেলে শক্ত করে দরজায় ধাক্কা দিলাম, একবার, দুবার, তিনবার, কিন্তু দরজা যেন পাথরের। হঠাৎ দেখি সিঁড়ির মাথায় একটা অবয়ব দাঁড়িয়ে, সাদা শাড়ি নাকি ছেঁড়া কাপড়, চুলগুলো ভেজা, হেলোমেলো, মুখ দেখা যাচ্ছে না, কেবল দাঁড়িয়ে আছে, যেন আমাকে নিচের দিকে তাকিয়ে দেখছে। আমি শ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম। তারপর অবয়বটা নড়ল, এক ধাপ, দু ধাপ, ধীরে ধীরে কিন্তু স্পষ্ট। প্রত্যেক পদক্ষেপে মেঝে কেঁদে ওঠার মতো শব্দ, ধড় ধড় ধড়। আমি পেছনে হেঁটে গেলাম, গলা শুকিয়ে গেছে। হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর সেই আলোকের ঝলকে আমি যা দেখলাম এখনো চোখ বন্ধ করলেই দেখতে পাই। অবয়বটার মুখ নেই, স্রেফ ফাঁকা, কিন্তু তবু ওটা যেন আমাকে দেখছে। আমি মরিয়া হয়ে ব্যাগ থেকে স্ক্রুড্রাইভার বের করে দরজার কপাটে ঢোকালাম। কিভাবে যেন তালাচাবির অংশটা সরতে লাগলো। অবয়বটা তখন খুব কাছে, আরো কাছে, যেন শ্বাস ফেললে আমার গায়ে লাগবে। এক চরম মুহূর্তে দরজাটা হঠাৎ ধাক্কা করে খুলে গেল, আর আমি ঝড়ের অন্ধকারে দৌড়ে বাইরে চলে এলাম। পিছনে তাকাতেই দেখি ফটকের কাছে দাঁড়ানো ল্যাম্পের আলোয় বাড়িটার জানালা দিয়ে অসংখ্য ছায়া আমার দিকে তাকিয়ে আছে, যেন বাড়ির ভিতরে অসংখ্য মুখবিহীন মানুষ বন্দী, আর তারা চায় আমি আবার ফিরে যাই। কিন্তু আমি দৌড়েই বেরিয়ে এলাম। ফটকের বাইরে এসে দাঁড়াতেই হঠাৎ ঝড় থেমে গেল, যেন সবকিছু কিছুই হয়নি। আকাশ পরিষ্কার, চারপাশ শান্ত, কিন্তু আমার শরীর তখনও কাঁপছিল। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, যে কাঠের বাক্স ধরে আমি পালিয়ে এলাম, সেটা এখন আর আমার কাছে নেই। কখন হারালো? ফটকে, নাকি বাড়ির ভিতরেই থেকে গেল? বলতে পারবো না। পরের দিন সকালে আমি আবার সেখানে গেলাম, স্থানীয় দু একজনকে নিয়ে। কিন্তু অবাক হওয়ার মতো ঘটনা, ফটক পুরোপুরি মোর্চে ধরা তালা দিয়ে বন্ধ। কারোর পায়ের ছাপ নেই, যেন গত রাতে কোনো মানুষ সেখানে প্রবেশই করেনি। কিন্তু আমি জানি আমি গিয়েছিলাম, এবং কারোর উপস্থিতি আমাকে থামানোর চেষ্টা করেছিল। আজও সেই গলার ফিসফিসানি শুনি, এখানে কেউ ফিরে যায় না। তাহলে কি আমি সত্যি বেঁচে ফিরেছি, নাকি শুধু সময়ের ভুল ত্রুটি আমাকে এখনো ধরে ফেলেনি? কেউ যদি মল্লিক ভবনের কথা জানেন, তাহলে আমাকে জানান, কারণ আমি নিশ্চিত ওই বাড়ির ইতিহাসে লুকিয়ে আছে বহু অজানা মৃত্যু, বহু হারিয়ে যাওয়া মানুষ, বহু অভিশাপ। আর হয়তো আমি তাদেরই একজন হতে যাচ্ছিলাম।